চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। আসসালামু আলাইকুম। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এর নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমি পাপিয়া আফরোজ শৌমিক। আমরা জানি করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, এখন মহামারী রূপে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যেভাবে প্রতিদিন বহু মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, তাতে মানুষ উদ্বিগ্ন। এর বিস্তার এবং কিভাবে এই সংক্রমণ ঠেকানো যাবে তা নিয়ে সবার মনে নানান রকম জিজ্ঞাসা রয়েছে। এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকের আয়োজন করা হয়েছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। আজকের বিষয়, করোনাকালে অ্যাজমা রোগীর করণীয় কি, তাই নিয়ে আমরা আজকে আয়োজন করেছি আমাদের পর্বটি। আমাদের পর্বে আজকে আমাদের সাথে আছেন আলোচনা করতে অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, এমএইচ সমরিতা হাসপাতাল, মেডিকেল কলেজ, কনসালটেন্ট ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। অনুষ্ঠানের শুরুতেই আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকের টপিক আমাদের দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সামনে শীত আসছে, সে কথা মাথায় রেখে করোনার প্রকোপ বাড়তে পারে। আমাদের আশঙ্কা, শীত আসলে করোনার প্রকোপ বাড়বে। সেই কারণে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগী আছেন, আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে যাদের অ্যাজমা সমস্যা আছে তাদের জন্য করোনা ভাইরাস কতটা ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আসলে যত রোগী আসে শ্বাসকষ্টের, সে সিওপিডিতে ভুগুক আর ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগুক বা অন্য কোনো বক্ষব্যাধিতে ভুগুক, তারা এসে বলে স্যার আমি তো অ্যাজমায় ভুগছি। আসলে অ্যাজমা অনেকগুলো বক্ষব্যাধির বা শ্বাসকষ্টজনিত রোগের মাত্র একটি। অনেক বক্ষব্যাধি, অনেক হৃদরোগের কারণে কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে। তো আমাদের কাছে যখন অ্যাজমা রোগী আসে বা সিওপিডি রোগী আসে, আমরা কিন্তু দেখলেই বুঝি যে কোনটা অ্যাজমা এবং কোনটা সিওপিডি। আমরা সেই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আগে ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা বলা হতো, এখন নামটা পরিবর্তিত হয়ে সিওপিডি, আমরা সংক্ষেপে বলি সিওপিডি। তো এদের সিওপিডি থাকুক এবং কিংবা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকুক, তাদের যে ফুসফুসের যে রেজিস্ট্যান্স, সবকিছুতে একটা রেজিস্ট্যান্স থাকে, ফুসফুসের যে রেজিস্ট্যান্স সেটা কমে যায়। বিশেষ করে যারা সিওপিডিতে ভুগছেন, লক্ষণ উপসর্গগুলো কিন্তু অ্যাজমার মধ্যে শ্বাসকষ্ট থাকবে, কিন্তু সিওপিডিতে সমস্যা হচ্ছে যে তার ফুসফুসের অবকাঠামোটা ধ্বংস হয়ে যাচ্ছে, যার জন্য ফুসফুস কাজ করছে না। কিন্তু অ্যাজমাতে কিন্তু শ্বাসনালীগুলো সরু হয়ে যাচ্ছে, সরু হয়ে যাওয়াতে সেখানে বাতাস ঢুকছে ঠিকই, কিন্তু বেরোচ্ছে না, ফুসফুস বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং সেখানে এই দুই ক্ষেত্রেই কিন্তু করোনা আক্রান্তের সম্ভাবনা, করোনার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। সেজন্য আমরা বলি যে যারা ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগছেন বা সিওপিডিতে ভুগছেন বা বিভিন্ন শ্বাসতন্ত্রে, অনেক ঝুঁকিপূর্ণ। প্রথম থেকে আমি বলে এসেছি এটা। এবং তাদের ঘর থেকে বের হলে ভালো মতো মাস্ক, নাকটা ঢেকে ভালো মতো মাস্ক পরতে হবে। আপনি শীতকালের কথা বলেছেন, এই করোনাময় শীতকাল আসছে, এটা কিন্তু অন্য সময় আমরা শীতকালটাকে খুব বেশি এনজয় করতাম, যে শীতে আমরা পিকনিকে যাব, শীতে পিঠা খাবো, ঘুরতে বেড়াতে যাবো, সাগর সৈকতে যাব। কিন্তু এখন করোনাময় শীতকালে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে শীতকালে দ্বিতীয় সংক্রমণের একটা আশঙ্কা থাকছে। আসলে মানে ফ্রান্সে
জার্মানিতে কিন্তু অলরেডি লকডাউন শুরু হয়ে গেছে, সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, শীত ওখানে চলে এসেছে এবং ব্যাপক হারে সংক্রমিত হচ্ছে, ব্যাপক হারে লোক মারা যাচ্ছে। আমাদের দেশেও আমরা 3-4 দিনের যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি, আমাদের দেশেও কিন্তু মৃত্যুর হার বেড়ে গেছে অনেক এবং সংক্রমণের হারও কিন্তু তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে। আসলে এটা তো প্রকাশিত রিপোর্ট, অপ্রকাশিত রিপোর্ট যদি আমি বলি তাহলে অনেক বেশি মৃত্যু হচ্ছে, অনেক বেশি আক্রান্ত হচ্ছে। সুতরাং এই সেকেন্ড ওয়েভ যদি শীতকালে আসে তাহলে আমার দৃষ্টিতে সেটা আমাদের দেশে যে শীত পড়ে আর ইউরোপ আমেরিকার শীতের সঙ্গে কিন্তু সমান নয়। আমাদের দেশে 6 ডিগ্রি আসলেই কিন্তু মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা ঢাকাতে আমরা 8 ডিগ্রি 10 ডিগ্রি পর্যন্ত হলেই দুটো লেপ লাগে, দুটো কম্বল লাগে, কিন্তু ইউরোপ আমেরিকায় তো -30 ডিগ্রি পর্যন্ত চলে আসে। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয় তাপমাত্রা যদি হয় বাংলাদেশে, সেটা করোনার অনুকূলে যাবে। কিন্তু আমাদের দেশে 4 ডিগ্রি কখনোই পড়ে না, পড়লেও হয়তো পঞ্চগড়ের দিকে পড়তে পারে। তো তারপরে আসলে এই শীতের জন্য বাংলাদেশে সংক্রমণটা বাড়বে না, বাড়বে হচ্ছে আমাদের আচরণগত কারণে। যে শীতকালে আমি এখনই শুনছি যে প্রচুর বিয়ে শাদীর আয়োজন চলছে, সমস্ত পিকনিকের আয়োজন চলছে, বিভিন্ন ওয়াজ মাহফিলের আয়োজন চলছে, বিভিন্ন অর্থাৎ জনসমাগম অনেক বেশি ঘটবে এই শীতকালে। মানুষ আগুন পোহাবে একসঙ্গে জুবুথুবু হয়ে বসে, তাতে করে কিন্তু এই যে মানুষের যে একসঙ্গে থাকা ফিজিক্যাল ডিস্টেন্সটা থাকবে না এবং দরজা জানলা লাগিয়ে রাখবে, ঘরের বাতাস যাতে না আসে, শীত যাতে না ঢুকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে শীতকালে আমরা কি দেখি যে 1টা-2টা বেজে গেছে, সূর্যের দেখা নাই। তো যত সূর্যের আলো, যে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি কিন্তু এই করোনা ভাইরাসকে ধ্বংস করে। আমাদের যখন এই 1টা-2টা পর্যন্ত দেখা যাবে যে রৌদ্রের দেখা নেই, সো আমরা এই অতি বেগুনি রশ্মি যেটা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সেটা কিন্তু আমরা তার থেকে বঞ্চিত হচ্ছি। অনেক পরে গিয়ে দেখা যাবে যে 2টো বাজে 3টে বাজে তখন সূর্যের দেখা পাচ্ছে, কুয়াশার চাদরে সারা দেশ ঢেকে গেছে। সুতরাং এসব কারণে কিন্তু করোনা বেড়ে যাবে, অলরেডি বেড়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বারবার আমাদের সাবধান করছে, সতর্ক করছে। আমরা গত কয়েকদিনে করোনার রিপোর্টটা দেখতে, নিউজ দেখতে পারলেই বুঝতে পারবো করোনা যে আমাদের দেশে এখনো কতটা জেঁকে বসে আছে। তার মানে আমাদের বুঝতে হবে স্যার, আমাদের শীতকালে করোনা অ্যাজমা রোগীদের জন্য করোনা আরো বেশি ঝুঁকিপূর্ণ, আমাদের বেশি সচেতন হতে হবে শীতকালে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। ব্যাপকভাবে সতর্ক হতে হবে, শুধু অ্যাজমা নয়, সমস্ত বক্ষব্যাধিতে যারা ভুগছে, একটা ফুসফুস হয়তো টিবি হয়ে নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণে একটা ফুসফুস নষ্ট হয়ে গেছে, আমরা যাকে ডেস্ট্রয়েড লাং বলি, তাদের জন্য কিন্তু করোনাটা খুব ভয়ঙ্কর। অর্থাৎ তারা ডবল মাস্ক ব্যবহার করবে, সার্জিক্যাল মাস্ক একটি ব্যবহার করলে হবে না, KN95 যদি ব্যবহার করতে পারে সেটা আরো ভালো। যত রকমের প্রোটেকশন আছে এই শীতকালে নিতে হবে। কিন্তু আমরা কি দেখছি স্যার, আমি এই বিষয়ে আপনার সাথে আরো বিশদ আলাপ করব। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার M ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমার এখন প্রশ্ন যে যারা অ্যাজমা রোগী তাদের কি বিশেষ ধরনের কোনো প্রোটেকশন প্রয়োজন? তারা কি বিশেষ ধরনের কোনো মাস্ক পরবে কিংবা অন্য কোনো প্রোটেকশন কি তারা ইউজ করবে করোনা ঠেকানোর জন্য? ভালো কথা বলেছেন, ভালো প্রশ্ন করেছেন। আসলে যারা অ্যাজমা রোগী তাদের আমরা বলবো যে অ্যাজমা 3টে রোগ কিন্তু নির্মূল করা যায় না, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অ্যাজমা। এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। সুতরাং অ্যাজমা আছে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে অ্যাজমার আক্রমণটা, প্রকোপটা না বাড়ে এই শীতকালে। আমরা বলি যে মাইট যাতে গত বছরের বাক্সবন্দি কাপড় চোপড় না ধুয়ে, না রোদ্রে শুকিয়ে সরাসরি পরবেন না। তারপরে অনেক আমরা শর্ত দিয়ে দিই অ্যাজমা রোগীকে যে এইভাবে চলতে হবে। তো অ্যাজমা রোগীকে আমরা বলি যে স্টেরয়েড মিশ্রিত ইনহেলার নিয়মিতভাবে নেবেন।
তাহলে কি ফুসফুসের ভিতরে শ্বাসনালীতে অতি সূক্ষ্ম সূক্ষ্ম যে মানে ক্ষত স্যার এখন সৃষ্টি হয়। অ্যাজমা রোগীরা যারা যখন বাইরে যাবে তারা কি ধরনের মাস্ক ব্যবহার করবে? হ্যাঁ, আমি এটা সেটাই যদি একটু বলছি, ক্লিয়ার করে আমি বলতেন। আমি 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 সেটাই বলছি যে সার্জিক্যাল মাস্ক যেটা আমরা সবুজ রঙের মাস্ক ব্যবহার করি সেটাতে কিন্তু 60 to 65% প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমরা তো 100% প্রোটেকশন চাচ্ছি। আমি মাস্ককে বলি যে শ্যাডো ভ্যাকসিন, আমরা ভ্যাকসিন কবে আসবে আমরা তো জানি না। সো যদি মাস্ক অ্যাজমা রোগী বা সিওপিডি রোগী যদি ঘর থেকে বের হয় তাহলে দুটি মানে ডবল মাস্ক পরবে, এর 1 নম্বর, অথবা KN95 মাস্ক পরবে, অথবা 3 স্তর বা 5 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পরবে। কারণ অনেক অ্যাজমা রোগী আছে শ্বাসকষ্টের জন্য মাস্ক পরতে পারেন না, তো তাদের জন্য আমি বলি যে 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক বাজারে পাওয়া যাচ্ছে বা আপনি ঘরেও বানিয়ে নিতে পারেন, সেগুলো পরুন। মাস্ক ছাড়া ঘর থেকে বের হবে না কোনো অ্যাজমা রোগী বা সিওপিডি রোগী, মানে মাস্ক ছাড়া কেউই বের হবে না। আর আজকাল আমরা কি দেখছি যে ঢাকা শহর বলুন বা যে কোনো শহরে বলুন, মানুষ মাস্ক পরছে না, অসচেতন ভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং অনেক অ্যাজমা রোগী আছে যারা মাস্ক পরছে না, মনে করছে করোনা নেই। আসলে করোনা পূর্ণ মাত্রায় রয়ে গেছে বাংলাদেশে। কেউ যদি মনে করে যে করোনা চলে গেছে সে বোকার স্বর্গে বাস করছে, তাকে অবশ্যই মাস্ক পরতে হবে। আর অ্যাজমা রোগী তো বা সিওপিডি রোগীর ঝুঁকি অনেক বেশি এই করোনাতে আক্রান্ত হওয়ার, তাদেরকে ডবল প্রোটেকশন নিতে হবে। আরেকটা আমি বলি যে ভিটামিন ডি, এটা সবার জন্য যেমন প্রযোজ্য, অ্যাজমা রোগীর জন্য প্রযোজ্য। আমি সেই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে অ্যাজমা রোগীরা তারা কি বিশেষ ধরনের কোনো খাবার কিংবা তাদের খাবারের ডায়েট চার্ট কি কোনো চেঞ্জ নিয়ে আসবে, কিংবা তাদের নরমাল ডেইলি লাইফের কোনো চেঞ্জ নিয়ে আসবে কিনা? অবশ্যই, যেমন ভিটামিন ডি 3 2000 ইউনিট করে প্রতিদিন তারা খেয়ে যাবে, সবাই খাবে, তারা তো খাবেই। আর অ্যাজমার উপর আমরা সাধারণ মানুষরা সেটা খেতে পারি? এটা যদি বলেন তাহলে এটা প্রত্যেকে খাবে। আমি 6 মাস ধরে ভিটামিন D3 2000 ইউনিট করে খেয়ে যাচ্ছি। জিঙ্ক এর কোনো সাইড এফেক্ট নাই তো স্যার? কোনো সাইড এফেক্ট নাই, কারণ যে যুক্তরাষ্ট্রের যে বস্টনে যে সার্ভেটা হয়েছে 1,90,000 মানুষের মধ্যে 50টি রাজ্যের, সেখানে ভিটামিন D3 দেখা গেছে যে যারা খেয়েছে এই 2000 ইউনিট করে 54% তাদের প্রোটেকশন হয়েছে। সুতরাং D3 যদি একজন রোগী খায় 2000 ইউনিট করে, জিঙ্ক যদি সকালে একটা রাত্রে একটা খায়, এবং সে যদি মাস্ক ঠিক মতো পরে, অনেকে মাস্ক কি করে থুতুনির উপর রেখে দেয়, নাকটা ঢাকতে হবে, অর্থাৎ নাকের ভিতরের মাধ্যমেই এই করোনা জীবাণু তো প্রবেশ করে শরীরে, তো নাকটা ঢাকতে হবে। তো অনেক অ্যাজমা রোগী আছে, শ্বাসকষ্টের রোগী আছে যারা মাস্ক পরলে বলে আমি শ্বাস পাচ্ছি না, তাদের জন্য আমি বারবারই বলি যে ঘরে তৈরি 3 স্তর বা 5 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক আপনি আরামদায়কভাবে আপনি সেটা তৈরি করে নিন, বা অনেক দোকানেও পাওয়া যাচ্ছে সেগুলো আপনি ব্যবহার করুন। কারণ মাস্ক পরতে হবে। এবং খাবারে যদি আমরা প্রত্যেকের জন্য বলছি, আমরা একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিই আমাদের তরকারিতে, তাহলে কিন্তু এটা অ্যান্টিঅক্সিডেন্ট বা বিভিন্ন মশলা আছে যেটা চাইনিজরা খায় না, ইউরোপিয়ানরা খায় না, শ্বেতাঙ্গ আমেরিকানরাও খায় না। এই আমাদের দেশে আক্রান্ত এবং মৃত্যুর হার তুলনামূলকভাবে কম কেন? কারণ আমরা তরকারিতে প্রচুর হলুদ দিই, প্রচুর মশলা দিই, এগুলো কিন্তু সবই অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো কিন্তু আমাদের রক্ষা করছে। আর আমাদের দেশের লোকজন প্রচুর সূর্যে নিচে তারা চলাচল করে, বিশেষ করে যে গরিব মানুষ যারা আছে, তারা রিক্সা পুলার আছে, সারাদিন সূর্যের আলোতে তারা পুড়ছে, অর্থাৎ ভিটামিন ডি একটা স্টোর হাউস হয়ে যাচ্ছে। সুতরাং এই জন্য দেখা যায় কোনো বস্তিতেই কিন্তু খুব বেশি একটা আক্রান্তের খবর আমরা পাই না, মৃত্যুর খবর আমরা পাই না। আমাদের রোদ্রে যেতে হবে। আমরা অ্যাজমা রোগীকেও বলি যে আধা ঘন্টা রোদ্রে বসে থাকুন, ভিটামিন ডি শরীরে ঢুকলে এটা অ্যাজমার চিকিৎসার জন্য একটা কার্যকর, করোনার প্রিভেনশনের জন্য কার্যকর। ভিটামিন ডি এর কিন্তু একটা রোল আছে অ্যাজমা তাহলে কি স্যার আমরা বলবো আমরা যারা হলুদ খাচ্ছি কিংবা আমরা যারা শীত কম দেশি আছি তাদের জন্য কি করোনা কি একটু কম ঝুঁকিপূর্ণ? এমন কি? অবশ্যই আপনি দেখছেন যে ইউরোপ আমেরিকাতে ওরা তো গরম মশলা খায় না আমাদের দেশের মতো, ওরা 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 ওদের খাওয়ার স্টাইল এরকম। আমি তো ঘন ঘন আমাকে আমেরিকা যেতে হয়, ইউরোপ যেতে হয়, ওদের খাওয়ার স্টাইলটাই অন্যরকম। আমাদের এই উপমহাদেশে দেখুন, যদিও ভারতের সংক্রমণের হার অতিরিক্ত বেশি, কারণ ভারতে এখন জনসংখ্যা প্রায় 130 কোটি, তাদের মধ্যে খুব দ্রুতই ছড়াচ্ছে, এবং আমরা আশঙ্কা করছি যে ভারত সরকারিভাবে বলেছে যে ফেব্রুয়ারি মাস নাগাদ 60 ক্রোড় অর্থাৎ 60 কোটি লোক সংক্রমিত হবে। এখন ভারত থেকে যদি আমরা আমাদের প্লেন চালু হয়ে গেছে, পাশের দেশ, চারিদিকে আমরা ল্যান্ডলক, এরা যদি আমাদের দেশে আসে
আমাদের জন্য সবচেয়ে বেশি থ্রেটেনিং হচ্ছে ভারত। ভারত আমাদের চারদিকে, ভারতের আরো সামনে শীত আসছে, শীত আসলে তো আমাদের জন্য করোনা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে এবং যাওয়ার ভারতের অনেক রাজ্য আছে যেখানে বরফ পড়ে, মাইনাসে চলে যায়, জি সুতরাং জি ভারতে অনেক বেশি বেড়ে যাবে। তো আমাদের দেশে পঞ্চগড় বা তেঁতুলিয়া যেসব জায়গায়, রংপুর অঞ্চলে উত্তরবঙ্গ, শীত যেটা পড়ে, আমাদের উত্তরবঙ্গ যেটা, সেখানে মানুষদের মানে ডবল প্রোটেকশনে নিতে হবে, যাতে করে ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে। যদি শীতের মধ্যে অনেকে হাত ধুতে চায় না, স্যার অনেকে তো ঠান্ডা পানি দিয়ে হাত ধুলে, কিংবা আমাদের বারে বারে যে বলছেন হাত ধুতে হবে আমাদের, তাতে তো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমরা স্যানিটাইজ করে নিব। এখন কিন্তু মাস্কের দাম অনেক কমে গেছে, স্যানিটাইজারের দাম অনেক কমে গেছে, তখন স্যানিটাইজ করে নিবে। তো সবচেয়ে বড় প্রোটেকশন হচ্ছে যে মাস্ক পরতে হবে, মাস্কের কোনো বিকল্প নেই। আমরা বলি যে শ্যাডো ভ্যাকসিন। তবে আমি যতদূর নির্ভরযোগ্য সূত্র থেকে জানলাম যে আমরা সামনের বছর মাঝামাঝি নাগাদ আমরা ভ্যাকসিন পেয়ে যাব। তো এটা একটা বিশাল অনেক বড় সুসংবাদ। ভ্যাকসিনটা যদি আমরা পেয়ে যাই, ভ্যাকসিনই একমাত্র আমাদের প্রোটেকশন দিতে পারে পুরোপুরি ভাবে। এবং ভ্যাকসিন কিন্তু মানে সমগ্র পৃথিবীতে একসঙ্গে দিতে হবে। কোনো ধনী দেশ আগে দিল, গরিব দেশকে দিল না। কিন্তু এটা বুঝতে হবে যে একটা বৈশ্বিক মহামারী, এটা বৈশ্বিক মহামারী। এই দেশ হয়তো ভ্যাকসিন দিয়ে ভালো থাকলো, কিন্তু আবার আমাদের অন্য দেশ থেকে শুরু হয়ে গেল। সুতরাং একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে একই সঙ্গে সারা পৃথিবীতে কিন্তু এই ভ্যাকসিনটা দিতে হবে। কারণ ভ্যাকসিন যদি পুরো অ্যাটলিস্ট 70% লোককে আমরা দিতে পারি বিশ্বের, তাহলে কিন্তু আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে। বাকি 30% যারা থাকছে তারা এমনি এমনি ভালো হয়ে যাবে ওই হার্ড ইমিউনিটির জন্য। সুতরাং ভ্যাকসিনের জন্য আমরা তাকিয়ে রয়েছি, এবং বাংলাদেশেও একটি ভ্যাকসিন তৈরি করার পথে আছে, যেটা গ্লোব বায়োটিক যে মানে যারা তৈরি করছে, সেই ভ্যাকসিনটা আসলে বিনামূল্যে আমাদের মানুষ পেয়ে যাবে। অর্থাৎ সামনের বছর নাগাদ 2021 সাল নাগাদ আমাদের মানে পৃথিবী থেকে এই করোনা বিদায় নেবে। তবে আমি অনেকে বলে যে করোনা একবার মানে ইসের মতো, ডেঙ্গুর মতো বারবারই আসবে। আমি তাদের সঙ্গে একমত নই। করোনা একবার চলে গেলে, সার্স যেমন চলে গেছে, মার্চ চলে গেছে, করোনা একবার যদি আমরা বিদায় দিতে পারি সারা বিশ্ব থেকে, এটা আর ঘুরে আসবে না। তো টিকা তো পেলেই হবে না, টিকার সংরক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। টিকার জন্য ফ্রিজ কিনতে হবে, যে ফ্রিজ আমাদের দেশে এখনো নেই। এটা কোল্ড চেইন মেনটেন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাতে হবে, এবং প্রায়োরিটি নির্ধারণ করতে হবে কারা আগে টিকা পাবে। অ্যাজমা রোগীর বা সিওপিডি শ্বাসকষ্টের রোগীদের আগে দিতে হবে। তারপরে যারা আমরা ডক্টরস আছি, যারা করোনা রোগীর সরাসরি চিকিৎসার সঙ্গে জড়িত, পুলিশ বাহিনীর সদস্যরা যারা সরাসরি ডিউটি করছে, এদেরকে দ্যাট ইজ ফ্রন্টলাইন ফাইটার্স যারা আছে, তাদেরকে কিন্তু আগে ভ্যাকসিনটা দিতে হবে। সিনিয়র সিটিজেনদের দিতে হবে, যাদের কোমরবিডিটি আছে, যেমন অ্যাজমা, সিওপিডি বা হার্টের প্রবলেম আছে, কার্ডিয়াক ডিসঅর্ডার আছে, যাদের ক্যান্সার আছে, এরা হচ্ছে কোমরবিড, এদের আগে। অর্থাৎ প্রায়োরিটি ইয়াং জেনারেশনের জন্য আমরা এখন চিন্তা করছি না, ইয়াং জেনারেশনের কে পরে দেওয়া যাবে, কিন্তু যারা সিনিয়র সিটিজেন তাদের আগে দিতে হবে। যাদের কোমরবিডিটি আছে, যাদের অ্যাজমা আছে, যাদের সিওপিডি আছে বা হৃদরোগ আছে, তাদেরকে আগে ভ্যাকসিনেশন দিতে হবে। তারপরে পরে আমরা ইয়াং জেনারেশনকে দিব। এই হলো কথা। স্যার আমরা আমাদের দ্বিতীয় বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। শুধু দর্শক নিয়ে নিচ্ছে আমাদের ছোট্ট বিজ্ঞাপন। কোমর, ঘাড় ব্যথা, প্যারালাইসিস ও আর্থাইটিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা আপনার পাশে ডাক্তার এম ইয়াসিন আলী ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আজই যোগাযোগ করুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নম্বর 12/1, রোড নম্বর 4/A, দ্বিতীয় তলা, ধানমন্ডি, ঢাকা। বিরতির পর আবারও ফিরে আসলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমরা আবারও চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার অতি মূল্যবান কথাগুলো বলছিলেন অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমাদের যে আগে টিকা দরকার, আমাদের অ্যাজমা রোগীদের ক্ষেত্রে মানে আর কি প্রোটেকশন নেওয়া উচিত? পাপিয়া আফরোজ, আমি মানে মূল কথাটাই কিন্তু বলিনি। সেটা হচ্ছে করোনা ভাইরাস যখন আমাদের মানে কোনো মানুষের শরীরে ঢুকে, তখন আস্তে আস্তে সেটা কিন্তু মানে গলা থেকে বেয়ে ফুসফুসে চলে আসে। ফুসফুসে যখন আসে,
তখন ফুসফুসের মধ্যে যে ফুসফুসের কোষগুলো আছে সেগুলোকে ভাঙা শুরু করে, এবং ভাঙা কোষে ফুসফুসটা ভরে যায় এবং সেখানে প্রচুর রক্ত জমাট বাঁধে, এবং সেখানে সেজন্য কিন্তু রোগীর মৃত্যু ঝুঁকিটা সবচেয়ে বেশি, এবং অক্সিজেন লাগে, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, হাই ফ্লো নজেল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হয়। এই ধরনের রোগীকে কিন্তু অ্যাজমা রোগী যখন করোনাতে আক্রান্ত হবে তাদের কিন্তু বাসায় রাখা যাবে না, তাদের হসপিটালে নিতে হবে। আর যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তাদের তো এমনি ফুসফুসের ইলাস্টিক রিকয়েল সিস্টেমটা নষ্ট হয়ে যায়, সুতরাং খুব তাড়াতাড়ি ফুসফুস তাদের আক্রমণ করে এবং ফুসফুসে প্রচুর রক্ত জমাট বেঁধে ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম তৈরি হয়, যেটা কিন্তু মৃত্যুর বড় কারণ। এখন এই করোনা যাতে ফুসফুসে না যেতে পারে, আমি কি করি, যখনই কোনো করোনা রোগী পাই তার জ্বর থাকবে, শ্বাসকষ্ট কিন্তু দেখা দেবে 7-8 দিনের মাথায়। সুতরাং প্রথমে যেটা হয়, জ্বর হবে, নাকের গন্ধ চলে যাবে, মুখের রুচি চলে যাবে, আমি স্ট্রেট তাকে অ্যান্টিভাইরাল দিয়ে দিই দেরি না করে। অ্যান্টিভাইরাল যে ফ্যাভিপাইরাভির আছে, ফ্যাভিপাইরাভির আমি দিয়ে দিই 8টা সকালে 8টা রাত্রে প্রথম দিন, এবং পরের 2য় থেকে 10ম দিন পর্যন্ত 3টি সকালে 3টি রাত্রে। তাহলে কিন্তু আমার ভাইরাল লোড কমে যাচ্ছে এবং এখানে আমি 95% আমি রেজাল্ট ভালো পাচ্ছি। এই সুতরাং করোনার চিকিৎসার ব্যাপারে কিন্তু খুব অ্যাগ্রেসিভ হতে হবে। অ্যাগ্রেসিভ না হলে ওই যে আপনার ওই আইভেরমেকটিন অমুক সমুক এগুলি খেয়ে কিন্তু কোনোদিন করোনা যাবে না। এগুলো একটা ভ্রান্ত ধারণা অনেকের। রোগীরা নিজে নিজে এখন হাসপাতালে যায় না কেন, পরীক্ষা করতে যায় না কেন, নিজে নিজে দোকানে গিয়ে জেনে গেছে যে আইভারমেকটিন 3টে খেতে হবে, অ্যাজিথ্রোমাইসিন খেতে হবে। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল। এতে যদি ভালো হতো তাহলে ইউরোপে বা সারা বিশ্বে এত এত মানে কোটির উপরে চলে গেছে মৃত্যুর সংখ্যা, করোনা ছড়াতো না, কোটি কোটি লোক আক্রান্ত হতো না। তাহলে আমরা অ্যান্টিভাইরাল থেরাপি, সেটা ফেভিপাইরাভির হোক, রেমডিসিভির ইনজেকশন ফর্মে হোক, বা আরো অনেক কিছু আছে, তবে রক্তটাকে তরল রাখার জন্য আমরা প্রথম দিন থেকেই আমরা রক্ত তরলীকৃত যে ওষুধ সেটা ব্যবহার করি। কারণ রক্ত জমাট বাঁধার জন্য, সেই যে স্ট্রোক নিয়ে হয়তো ঢাকা ফিজিওথেরাপিতে আসলো, দেখা গেল যে স্ট্রোক আদৌ উচ্চ রক্তচাপের জন্য হয়নি, সেটা যে আমাদের ব্রেইনের যে ছোট ছোট ধমনী এবং শিরা আছে সেখানেও রক্ত জমাট বেঁধে যাচ্ছে, পরে একেবারে টিপিক্যাল স্ট্রোকের মতো রোগী হয়তো ঢাকা ফিজিওথেরাপি হসপিটালে গেল। আসলে কিন্তু দেখতে হবে যে না, করোনা হয়েছিল, করোনার থেকে রক্ত জমাট সারা শরীরে হয়ে যায়, পায়ের যে ভেইনগুলো আছে, আর্টারিগুলো আছে সেখানেও রক্ত জমাট বেঁধে পুরো পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। সুতরাং প্রথম দিন থেকেই এই রক্ত তরলীকৃত ওষুধ আমরা মুখে দেই। যদি দেখি যে ডাইমার টেস্ট অনেক বেড়ে গেছে, তখন আমরা তাকে নাভির মধ্যে ইনজেকশন দিই, হেপারিন ইনজেকশন দিয়ে রক্তকে তরল রাখি। রক্তকে যদি তরল রাখা যায় তাহলে কিন্তু রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়। রোগী এত মারা যাচ্ছে কেন, এর প্রশ্ন তো আসেই। আসলে রোগী মারা যাচ্ছে যে রোগী প্রথম ওই যে আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, তারপরে অ্যাজিথ্রোমাইসিন কিনে খায়, যখন খুব খারাপ অবস্থা হয়ে যায়, অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে নিয়ে যায়, তখন তাকে ইমিডিয়েটলি তাকে হসপিটালে ভর্তি করা উচিত ছিল, কিন্তু তাকে ভর্তি করছে না, বাসায় ফেলে রাখছে, চিকিৎসা হচ্ছে না। এই জন্যই যখন হাসপাতালে আসে, মৃত্যু তো হাসপাতালে বেশি হচ্ছে, যখন হাসপাতালে আসে তখন দেখা যাবে একেবারে শেষ কন্ডিশন, অক্সিজেন স্যাচুরেশন একেবারে 60 বা 65-তে নেমে এসছে, রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যায়, তখন আইসিইউ লাগে, ভেন্টিলেশন লাগে। তো অক্সিজেন, হাই ফ্লো নজল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিয়ে রোগীকে লিটারের পর লিটার অক্সিজেন দিয়ে রোগীকে আমাদের বাঁচাতে হয়। তবে অনেক সময় দেখা যায় যে মানে এত বেশি কোষ ভেঙে গেছে ফুসফুসের ভিতরে যে সেই ফুসফুস আর কাজ করছে না। ফুসফুস আরেকটা হচ্ছে যে ফুসফুস মানে কণা চলে যাওয়ার পরেও তার শ্বাসকষ্ট, তার কাশি অনেকদিন লেগে থাকে। বিশেষ করে যাদের অ্যাজমা আছে, কিন্তু অ্যাজমা শ্বাসকষ্ট সারতে চায় না, করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পর, নেগেটিভ হওয়ার পরও কিন্তু তাদের অ্যাজমার এই শ্বাসকষ্ট কিন্তু সারতে চায় না, কাশি লেগে থাকে, শুষ্ক কাশি লেগে থাকে, অত্যন্ত দুর্বল বোধ করে। অর্থাৎ মানে বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের কিন্তু সংক্রমণ লেগেই থাকবে। যদিও নেগেটিভ হয়ে যায় তখন আমরা সিটি স্ক্যানিং করি, আমরা প্রথম থেকে সেই জন্য আমরা যদি ফুসফুস তার নষ্ট হয়, আমার বিশেষ করে আমি সিনিয়র মোস্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আমি যেটা করি, বাংলাদেশের সিনিয়র মোস্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আমার টার্গেট থাকে আমি কিছুতেই ফুসফুস পর্যন্ত জীবাণুকে পৌঁছতে দিব না। ফুসফুস যদি পৌঁছেও যায় তাহলে আমরা এমন ওষুধ দিব যে ফুসফুসের কোনো ক্ষতি না করে, ফাইব্রোসিস না হয়ে, ফাইব্রোসিস হলে ডিফিউজ
ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস তৈরি হয়ে সবসময় সারা জীবন শ্বাসকষ্টে ভুগবে, কাশিতে ভুগবে, ব্রঙ্কিকটিসিস হয়ে পাকা পাকা হলুদ দুর্গন্ধযুক্ত কফ বেরোবে। সুতরাং এগুলো যাতে না হয় টার্গেটটা থাকবে। এর জন্য ডাক্তারকে খুব অ্যাগ্রেসিভ ভাবে চিকিৎসা করতে হবে। তবে ওই আজে বাজে আইভারমেকটিন, তারপরে হাইড্রোক্সিক্লোরোকুইন, এসব ওষুধ দিয়ে রোগীকে মারার কোনো অধিকার কোনো চিকিৎসকের নেই। এখন আজকাল কি করে পাপিয়া, আপনি জানেন যে ফেসবুক দেখে ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছে ট্রিটমেন্ট। একটি রোগী ফেসবুকে অনেকে ডাক্তার হয়ে যাচ্ছে। এত যদি সহজ হতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো। ওই ফেসবুকে ও বলেছে এই ওষুধ ভালো হয়েছে, তুমি এই ওষুধগুলো খাও। তখন ওই দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে আইভারমেকটিন কিনছে, অ্যাজিথ্রোমাইসিন কিনছে, হাইড্রোক্সিক্লোরোকুইন কিনছে। এগুলো করে কোনো লাভ নেই। এই যদি লাভ হতোই তাহলে সারা বিশ্বে করোনায় এত মৃত্যু হতো না, এত সংক্রমণ হতো না। ইউরোপ, আমেরিকা তাহলে এটা আইভারমেকটিন দিয়ে রোগীকে ভালো করে দেওয়া যেত। সুতরাং এগুলো অল বোগাস, এগুলো একদমই। আমি সবাইকে বলছি যে ডাক্তার, যদি কোনো ডাক্তার অনুষ্ঠান দেখেন, ডাক্তার সাহেবদেরও বলছি যে এগুলো লিখবেন না, অ্যান্টিভাইরাল দিন। আর অন্যান্য যেসব কার্যকর ওষুধ আছে, আসলে মানে করোনার এগেনস্টে এখনো কিন্তু মানে প্রকৃত ওষুধ আসেনি। ভ্যাকসিনও যেমন আমাদের দরকার, প্রকৃত ওষুধ দরকার। এগুলো আমরা যা চিকিৎসা করছি সব ধার করা ওষুধ। আইভারমেকটিন হলো উকুন মারার ওষুধ, সেগুলি দেওয়া হচ্ছে। আমরা যে রেমডেসিভির দিচ্ছি, এগুলো ইবোলা ভাইরাসকে মারার জন্য তৈরি হয়েছিল। সো স্পেসিফিক ওষুধ কিন্তু এখনো আসেনি। তারপরও অ্যান্টিভাইরাল, আমরা যে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন যে আমরা ট্রায়ালটা দিয়েছি, 96% রোগী কিন্তু এই ফেভিপাইরাভির খেয়ে ভালো হয়ে গেছে 10 দিনের মধ্যেই। এবং জাপানে যে ট্রায়াল হয়েছে, লাস্ট একেবারে 3টা ট্রায়াল হয়েছে, তাতে 10.6 ডেজে সমস্ত ভাইরাসগুলো মানে মরে গেছে, ভাইরাল ক্লিয়ারেন্স হয়ে গেছে, ভাইরাল লোড একেবারে কমে গেছে, রোগী সুস্থ হয়ে গেছে। তবে সঙ্গে সঙ্গে 3টা জিনিস ঘটে, একটা ইনফ্লামেশন ঘটে, একটা ব্লাড ক্লট ঘটে। এগুলো কিন্তু ইনফ্লামেশনটা বন্ধ করতে হবে, যাতে রক্ত জমাট না বাঁধে। প্রথম থেকেই আমাদের টার্গেট যে ডি ডাইমার টেস্টটা করে দেখতে হবে যে রক্ত জমাট বাঁধছে কিনা। এগুলো খুব মানে প্রথম দিন থেকে যদি একজন ডাক্তার বা রোগী যদি সচেতন হয়, তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে। এবং তবে পরে পোস্ট কোভিড, তাহলে কি স্যার আপনি এটা বলছেন যে অ্যাজমা রোগীরা যদি করোনা আক্রান্ত হয়েই যায়, তাহলে তাদের সাথে সাথে হসপিটালাইজড হতে হবে? অবশ্যই। অ্যাজমা সহ যত বক্ষব্যাধি আছে, যাদের এই অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেছে, তাদের বাসায় একেবারে রাখা যাবে না, তাদেরকে হসপিটালে নিতে হবে। কারণ তাদের অক্সিজেনের খুব বেশি দরকার হবে। সাধারণ অক্সিজেনে তাদেরকে বাঁচানো যাবে না। হাই ফ্লো নজল ক্যানুলা দিয়ে লিটারের পর লিটার অক্সিজেন দিয়ে তাদেরকে বাঁচাতে হবে। অ্যাজমা রোগীকে অবশ্যই, যারা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগছে, তাদের তাহলে কি স্যার শীতে এখন কিভাবে, মানে যখন তারা টেস্ট করার আগে বুঝে যাচ্ছে তাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখনই কি তারা হসপিটালাইজড হয়ে যাবে? যদি আমরা তো সবসময় উপদেশ দিচ্ছি যে করোনা টেস্টটা করুন, যেটা আরটিপিসিআর টেস্ট দিয়ে করোনা টেস্ট করা হয়। বাংলাদেশে 36টি জেলায় কিন্তু আরটিপিসিআর নেই। এই যে শীতকাল আসছে, আমাদের একটা রূপরেখা যেটা করা হয়েছিল যে প্রত্যেকটা জেলাতে আরটিপিসিআর ল্যাবরেটরি তৈরি করতে হবে, কিন্তু 36টি জেলায় কিন্তু আরটিপিসিআর ল্যাবরেটরি নাই। এনটিজেন টেস্ট করে, বারবার আমি বলছি যে এনটিজেন টেস্ট করুন সেই 36টি জেলায়, যাতে করে আমরা প্রকৃত সিনারিওটা জানতে পারি। আর যারা অ্যাজমায় ভুগছে তাদেরকে এখন এই শীতের আসার আগেই তাদের স্টেরয়েড ইনহেলার 2 পাপ সকালে, 2 পাপ রাত্রে, আর অন্যান্য যেগুলো সালবুটেবল ইনহেলার আছে 2 পাপ করে, প্রয়োজন হলে আপনার ওই যে নেবুলাইজেশন করতে হবে, মন্টে লুকাস খেতে হবে। অনেক সময় আমি প্রোবায়োটিক দিয়ে রাখি। আর ভিটামিন ডি এরও কিন্তু একটা ভূমিকা আছে এই অ্যাজমার চিকিৎসায়। সুতরাং এগুলো তাহলে স্যার আমার প্রশ্ন হচ্ছে, ঘরে যদি সে আক্রান্ত হয়ে যাচ্ছে, তার যদি সাথে সাথে হসপিটালাইজড হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তখন সে ঘরে থেকে কি করবে? আমরা ঘরে থাকতেই তাকে না করছি। যদি অক্সিজেন স্যাচুরেশন 90 নেমে যায়, তাহলে তাকে কিছুতেই ঘরে রাখা যাবে না, তাকে হসপিটালাইজ করতেই হবে। কারণ ফুসফুসটাই তো মেইন মানুষের জীবনের। যদি একটা শ্বাস নিতে না পারেন আপনি, প্রশান্তিময় শ্বাস, তাহলে জীবনটাই তো অর্থহীন। সুতরাং অ্যাজমা রোগী যখন অক্সিজেন, যে কোনো রোগীরই অক্সিজেন লেভেল স্যাচুরেশন যখন কমে যেতে থাকে, তখন তাকে বাসায় রাখা একেবারে মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাকে হসপিটালে নিতে হবে, যেখানে আইসিইউ সাপোর্ট থাকবে, ভেন্টিলেশন সাপোর্ট থাকবে, হাই ফ্লো নজল ক্যানুলার সাপোর্ট থাকবে, সেই সব হসপিটালে ভর্তি করতে হবে। কোভিড হাসপাতালগুলিতে এইসব সব সাপোর্ট আছে। এবং যারা চিকিৎসক তারা ওয়েল ট্রেন্ড, এখন জেনে গেছে যে কোন চিকিৎসা দিতে হবে,
সেটা তারা জেনে গেছে। সুতরাং অ্যাজমা রোগী বা শ্বাসকষ্টজনিত রোগীকে একেবারে বাসায় রাখাই যাবে না করোনা হলে। তবে করোনার অনেকে মনে করে যে করোনা তো 40% হচ্ছে মৃদু, 40% মাঝারি এবং 20% হচ্ছে খুব তীব্র বা আরো জটিল। এই 80% রোগী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিন্তু তাদের ইমিউনিটি কতটুকু আছে সেটা জানতে হবে। ইমিউনিটি যদি না থাকে তাহলে ইমিউনিটি তো আমাদের বাঁচাবে। ইমিউনিটি বাড়ানোর জন্য এই যে আমি বললাম ভিটামিন D3 2000 ইউনিট করে প্রতিদিন তাকে 2000 ইউনিট করে প্রতিদিন খেয়ে যেতে হবে, জিঙ্ক খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, সাইট্রাস ফ্রুট খেতে হবে। তবে খাওয়ার ব্যাপারে অ্যাজমা রোগীর ব্যাপারে আমি একটা চার্ট দিয়ে দিই যে যদি কোনো বিশেষ খাবারে তার অ্যালার্জি থাকে, যেমন গরুর মাংস, গরুর দুধ, চিংড়ি, পুঁটি, বোয়াল, ইলিশ, এমনকি সিম পর্যন্ত, বেগুন, কচু, এগুলো যদি বিশেষ খাবার অ্যালার্জি থাকে, ডিমে বেশি অ্যালার্জি থাকে, তবে যদি ডিমে অ্যালার্জি না থাকে ডিম খাওয়া ভালো। 2টো করে সিদ্ধ ডিম একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে, সেখানে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকবে এবং ভিটামিন ডিও থাকবে ডিমের মধ্যে। আমরা কিন্তু ডিম 2টো করে সিদ্ধ করে খেতে বলি, এটা একটা প্রোটেকশন, ইমিউনিটি বাড়াতে হবে। জি স্যার। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করবো আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। অ্যাজমা চলাকালীন সময়ে যদি করোনায় আক্রান্ত হয় তাদের অনেক উপকার হবে আমাদের আজকের পর্বের মাধ্যমে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য রইল আমার শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে শেষ করছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।